প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অপু স্যার। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা কবিতা আফ্রিকা এই কবিতা সম্পর্কে আলোচনা করব। এই কবিতা শুরু করার পূর্বে কবি পরিচিতি, কবিতার উৎস ও প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। তা শুরু করছি। আফ্রিকা কবিতাটি, কবিতার কবি রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিয়ে কবিতার উৎস, প্রেক্ষাপট, তারপরেই লাইন ধরে ধরে আলোচনা করব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। কবির পিতা ছিলেন মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। কবি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান। কবির পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এবার আমি আলোচনা দীর্ঘ না করে সরাসরি কবির কাব্য প্রতিভার পরিচয় দিয়েই কবিতার উৎস ও প্রেক্ষাপট আলোচনা করব। কবি রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য কবি কাহিনী 1878। এই পর্যায়ে তার রচনায় কবি বিহারীলাল চক্রবর্তীর প্রভাব রয়েছে বলে মনে হয়। এছাড়া তার অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল মানসী 1890, সোনাতরী 1893, চিত্রা 1896, চৈতালি 1896, কথা 1900, কাহিনী 1900, খনিকা 1900, নৈবেদ্য 1902, খেয়া 1910, গীতাঞ্জলি 1911, গীতিমাল্য 1914, গীতালি 1915, বলাকা 1916, পুরবী 1925, মহুয়া 1929। মোট কথা কবির আরও অনেক কাব্য রয়েছে, আলোচনা আর দীর্ঘ করব না। এখন সরাসরি আমাদের আলোচ্য বিষয় আফ্রিকা। এই কবিতার উৎস আমি আলোচনা করছি। এই কবিতার উৎস 1937 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটি রচনা করেন। কবিতাটির প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় 1343 বঙ্গাব্দে। পরবর্তীকালে কবিতাটি পত্রপুট কাব্যের দ্বিতীয় সংস্করণে 16 সংখ্যক কবিতা হিসাবে স্থান পায়। এছাড়াও কবিতাটিকে পরবর্তীকালে সঞ্চয়িতা কাব্য সংকলনের অন্তর্ভুক্ত করা হয়। এই ছিল কবিতার উৎস। এই কবিতার প্রেক্ষাপট 1935 খ্রিস্টাব্দে ইতালির ফ্যাসিস্ট শাসক মুসোলিনি কর্তৃক আফ্রিকার আবিসিনিয়া, যার বর্তমান নাম ইথিওপিয়া, যার রাজধানী আদ্দিস আবাবা, সেই ইথিওপিয়া আক্রমণ করেন। আক্রমণ করার পর সেখানে চলে দমন পীড়ন নীতি। ইউরোপীয় রাজশক্তির এই উগ্র সাম্রাজ্যবাদ নীতি আফ্রিকাবাসীর জগৎ জীবন বিপন্ন। এই অবস্থায় কবি রবীন্দ্রনাথের কলম গর্জন করে ওঠে। এই ফ্যাসিস্ট বেনিটো মুসোলিনির আবিসিনিয়া দখলের ঘটনা কবির মনে ক্ষোভের সঞ্চার করে। 1936 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর কবি রবীন্দ্রনাথের সচিব অমিয় চক্রবর্তী কবিকে বিদেশ থেকে চিঠিতে লেখেন, আমার কেবলই মনে হচ্ছিল আফ্রিকার এই ট্রাইব এন্টারনাল নিয়ে আপনি যদি একটা কবিতা লেখেন। আফ্রিকা সম্পর্কে আপনার কোনো কবিতা নেই। এই রকম কবিতা পেলে কীরকম আনন্দ হবে বলতে পারি না। এই যে কবিকে এইভাবে তিনি চিঠিতে লিখলেন, কবি বিষয়টিকে অনুধাবন করলেন। সময়ের এবং পরিস্থিতির দাবি তো ছিলই, তার চেয়েও বেশি ছিল কবির হৃদয়ের বা শিল্পী সত্তার দাবি।
তাই রবীন্দ্রনাথ আফ্রিকার প্রতি সহানুভূতিতে এবং সাম্রাজ্যবাদের প্রতি তীব্র ধিক্কারে আফ্রিকা কবিতাটি রচনা করেন। শুরু করছি আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। তা শুরু করার আগে আরেকবার বলে নিচ্ছি, এই কবিতাটি আমি কয়েকটি স্তবকে ভাগ ভাগ করে আলোচনা করব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্রে সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। অর্থাৎ এই যে প্রথম স্তবক, এই কবিতায় কবি প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী প্যানজিয়া ভেঙ্গে বা বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা মহাদেশ কী করে সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টির কথা বলেছেন। কবি কি বললেন? কবি বললেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। উদ্ভ্রান্ত মানে কি? উদ্ভ্রান্ত মানে হচ্ছে এলোমেলো, দিক বিদিক জ্ঞানশূন্য বা দিশেহারা। তো এইরকম একটা সময় যখন আফ্রিকা মহাদেশ সৃষ্টি করছেন স্রষ্টা স্বয়ং ঈশ্বর, সেই আদিম যুগ অর্থাৎ সেই প্রাচীন যুগ, সেই সময়ের কথা তিনি বলছেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, এখানে স্রষ্টা মানে সৃষ্টিকর্তার কথা বলা আছে, যিনি আফ্রিকা মহাদেশ সৃষ্টির লীলায় মেতে উঠেছেন, কিন্তু তিনি নিজের সৃষ্টির প্রতি সন্তুষ্ট নন। কারণ তিনি যত বড়ই চাইছেন মনের মতো করে তৈরি করতে আফ্রিকাকে, কিন্তু তার সেই মনের মতো হচ্ছে না। তাই তিনি তার সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছেন, অর্থাৎ ভেঙে ফেলছেন। আর মনের মতো হচ্ছে না বলে তিনি অসন্তোষ প্রকাশ করছেন। তাই বলছেন নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, অর্থাৎ তিনি বারবার তৈরি করার চেষ্টা করছেন আফ্রিকাকে। একবার তৈরি করছেন কিন্তু তার মনের মতো হচ্ছে না, অর্থাৎ সৃষ্টিকর্তার মনের মতো হচ্ছে না। তাই তিনি আবার ভাঙছেন, আবার তিনি তৈরি করছেন। তাই কবি কি বললেন? নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। অর্থাৎ তিনি বারবার যখন একটা কাজ করছেন, করতে 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 সৃষ্টিকর্তার অধৈর্য এসে যাচ্ছে, তিনি বারবার ঘন ঘন মাথা নাড়াচ্ছেন। তো এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে তিনি কিন্তু আফ্রিকাকে সৃষ্টি করছেন। পরের লাইনে কি বলছেন? পরের লাইনে বলছেন রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। রুদ্র সমুদ্র মানে হচ্ছে ক্রুদ্ধ। ক্রুদ্ধ মানে রাগী, যে সমুদ্র খুব রাগী, অর্থাৎ সমুদ্রের মধ্যে উত্তাল একটা ঢেউ রয়েছে, এই রকম এক রুদ্র সমুদ্র। সেই সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। অর্থাৎ কাকে? আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। কোথায়? প্রাচী ধরিত্রী। প্রাচী মানে পূর্ব, ধরিত্রী মানে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর পূর্বভাগ, পৃথিবীর পূর্ব দিক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। কোন দিকে? একটু পশ্চিমের দিকে। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে প্যানজিয়া থেকে বিচ্ছিন্ন হচ্ছে কে? আমাদের আফ্রিকা। সেই প্যানজিয়া, টোটাল প্যানজিয়াটা অর্থাৎ জলভাগ দ্বারা ঘেরা ছিল। সেই জলভাগকে আমরা কি বলতাম? সেই জলভাগ অর্থাৎ সাগর মহাসাগরকে আমরা বলতাম প্যানথালাসা। সেই প্যানজিয়ার অংশ ছিল আমাদের আফ্রিকা। সেই আফ্রিকাকে ভেঙে রুদ্র সমুদ্রের বাহু তাকে কোন দিকে নিয়ে গেল? একটু পশ্চিমের দিকে। তাই কবি বললেন রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। অর্থাৎ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ে। তাহলে আফ্রিকাকে কোথায় নিয়ে বাঁধলো? এই যে আফ্রিকার অংশটা যে আলাদা হয়ে গেল পৃথিবীর পূর্ব ভাগ থেকে,
ফলে যেখানে গিয়ে আফ্রিকা অবস্থান করলো সেখানে আফ্রিকার চারিদিকে গভীর বনভূমি অর্থাৎ বেশ বড় বড় বনস্পতি চারিদিকে আফ্রিকাকে ঘিরে নিল। অর্থাৎ আফ্রিকার চারপাশে তীব্র জলপ্রবাহ, তার সঙ্গে রইল বড় বড় বনস্পতি অর্থাৎ গাছপালা। সেই গভীর গাছপালা জঙ্গলে পরিপূর্ণ হয়ে রইল আফ্রিকা, যার ফলে এই গভীর গাছপালার চারিদিকে ঘিরে থাকা আফ্রিকা, সেখানে কি দিনের যে আলো, সেই আলো যখন প্রবেশ করছে আফ্রিকার অন্তপুরে, সেখানে প্রবেশই করতে পারছে না। কারণ চারিদিকে আফ্রিকার উপর রয়েছে কি বড় বড় গাছপালা। সেই সব গাছপালার পাতা আফ্রিকাকে এতটাই ঘিরে রেখেছে যে দিনের বেলায় সেখানে অন্ধকার, সেখানে আলো প্রবেশ করতে পারছে না। তাই কবি বলছেন কৃপণ আলোর অন্তপুর। অন্তপুর মানে ভেতর, অর্থাৎ আফ্রিকার ভেতর অংশটাকে বলছে, অর্থাৎ আফ্রিকার অন্তপুরকে বলছে, ভেতর বাড়িটাকে বলছে। কারণ সেখানে আলো প্রবেশই করতে পারছে না, ফলে দিনের মধ্যে সেখানে একটা কি অর্থাৎ স্যাঁতস্যাঁতে অন্ধকার পরিবেশ বিরাজ করত, যেটা আমরা নিরক্ষীয় অঞ্চলে দেখতে পারি। নিরক্ষীয় অঞ্চলে কি দেখা যায়, এত গভীর বন জঙ্গল, যেখানে দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই নিরক্ষীয় অঞ্চলকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। ঠিক তেমনও আফ্রিকার গভীর জঙ্গলে ঘিরে থাকার কারণেই আফ্রিকার যে অন্তপুর অর্থাৎ অন্দরমহল, সেখানে কি আলো প্রবেশ করতে পারছিল না। আর এর জন্যই কবি একে বলছেন কৃপণ আলোর অন্তপুর। কৃপণ মানে কি কিপটে, যে সামান্য কিছু দ্বিতীয় তার মন চায় না, সেটাই তো কৃপণ। কিন্তু এখানে কৃপণ এই কারণেই বলা হচ্ছে সামান্য পরিমাণে আলো সেখানে আফ্রিকার গভীর বনের মধ্যে প্রবেশ করতে পারত। তাই এই বিষয়টাকে কবি কৃপণ আলোর সঙ্গে তুলনা করছেন। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বেদ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চালাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। অর্থাৎ সেখানে বলতে কোন জায়গার কথা বলছে, সেখানে বলতে কবি বনস্পতির নিবিড় পাহাড়ায় ঘেরা আলোকহীন এক বন্দি পরিবেশ, যেখানে আফ্রিকা চারিদিকে বনস্পতির পাহাড়ার মধ্যে রয়েছে, সেই জায়গাটার কথা বলছে। সেখানে নিভৃত মানে নির্জন, অর্থাৎ একাকী জনহীন এই রকম একটা পরিবেশের মধ্যে অবসর সময়ে, অবকাশ মানে অবসর বা ফাঁকা সময়ে, তুমি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, আফ্রিকাকে বোঝাচ্ছে। তাই কবি বলছেন সেখানে নিভৃত অবকাশে তুমি বলতে এখানে আফ্রিকা সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। আফ্রিকা তার নিজের যে দুর্গমতা, তার যে ভয়ঙ্করতা, সেই ভয়ঙ্কর দুর্গমতার রহস্য তিনি চেনার চেষ্টা করছিলেন। চিনছিলে জলস্থল আকাশের দুর্ভেদ সংকেত, অর্থাৎ আফ্রিকার বুকে যে জলভাগ, স্থলভাগ, আকাশ সব কিছুর যে সংকেত তিনি উপলব্ধি করার চেষ্টা করছিলেন। দুর্ভেদ মানে কি, দুর্ভেদ মানে অর্থাৎ বোঝা শক্ত এমন দুর্গেয়, অর্থাৎ যেটা বোঝা যায় না, এই রকম সংকেত বা ইশারা, সেটা তিনি তার বোঝার চেষ্টা করছিলেন। অর্থাৎ আফ্রিকার ভিতরে কি এমন রহস্য রয়েছে, দুর্গম রহস্য, সেটা আফ্রিকা সে তার নিজের রহস্যকেই উদ্ঘাটন করার চেষ্টা করছিলেন আর সেগুলোকে চেনার চেষ্টা করছিলেন। তাই কবি বললেন চিনছিলে জলস্থল আকাশের দুর্ভেদ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। কবির কল্পনায় আফ্রিকা যেন প্রকৃতির নানান দুর্ভেদ্য সংকেতকে আত্মস্থ করার মাধ্যমে নিজেকে জটিলতর করে তুলেছেন। প্রকৃতির ঘটনার নানান এই রহস্য আফ্রিকার মধ্যে যেন সঞ্চিত হচ্ছিল, সাধারণ মানুষের কাছে যা দৃষ্টিসীমার বাইরের বিষয়, যাকে বৈজ্ঞানিক সূত্রে বিশ্লেষণ করতে পারে না, সেই জাদুময়তা
আফ্রিকার অভ্যন্তরে জমতে জমতে তাকে আরও দুর্গম করে তুলেছিল। সেটাই কবি বলছেন, প্রকৃতির দৃষ্টির অতীত জাদু, অর্থাৎ প্রকৃতির যা কিছু রহস্যজনক ঘটনা সেটা যেন আফ্রিকার মধ্যে জেগে উঠেছিল। আর তাই বললেন, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। অর্থাৎ আফ্রিকা যেন বিদ্রুপ করছিল, বিদ্রুপ মানে ব্যঙ্গ, ব্যঙ্গ করছিল কাকে? ভীষণকে, ভীষণ মানে ভয়ঙ্করতাকে। অর্থাৎ প্রকৃতি জগতের যে ভয়ঙ্করতা সেটাকে আফ্রিকা ব্যঙ্গ করছেন। কেন? কারণ আফ্রিকার যে ভয়ঙ্করতা সেটার কাছে প্রকৃতি জগতের বা প্রকৃতির সেই যে ভয়ঙ্করতা কোনো ব্যাপারই নয়। অর্থাৎ আফ্রিকা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছেন যে তার যে ভয়ঙ্করতা তার তুলনায় প্রকৃতি জগতের ভয়ঙ্করতা যেন খুবই সামান্য। তাই তিনি ব্যঙ্গ করছেন প্রকৃতির সেই ভয়ঙ্করতাকে। কিসের বেশে? বিরূপের ছদ্মবেশে। বিরূপ মানে অসন্তোষ, অসন্তোষ বা বিরক্ত হয়ে তিনি যেন সেটাকে বিদ্রুপ করছেন। সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বভিনী নাদে। অর্থাৎ আফ্রিকা চাচ্ছিলেন প্রকৃতি জগতের যে ভয়ঙ্করতা তার মধ্যে চেপে বসেছে, সেই ভয় থেকে আফ্রিকা নিজেকে মুক্ত করতে চাচ্ছেন। তাই তিনি চান যে তার মধ্যে যে ভয়ঙ্করতা গ্রাস করে নিয়েছে তাকে, সেই ভয়ঙ্করতা থেকে তিনি বেরিয়ে আসতে চান সভ্য সমাজের কাছে, নিজেকে হাজির করতে চান সভ্য সমাজের কাছে। কারণ সভ্য সমাজের কাছ থেকে তিনি এ কারণেই দূরে ছিলেন, কারণ আফ্রিকা ছিল ভয়ঙ্কর রহস্য ঘনময় এক বিশাল অন্ধকার পরিবেশ, যাকে আমরা অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলি। এই কারণেই তা সেই অন্ধকারচ্ছন্ন মহাদেশ, যেখানে প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল, হিংস্র জন্তুর ভয়, সেই ভয়ের জন্য আফ্রিকার বুকে মানুষ পায়ে রাখত না। সেই ভয়ঙ্করতা থেকে আফ্রিকা এবার নিজেকে বেরিয়ে আসতে চান। তাই আফ্রিকারূপী মানবী কবি আফ্রিকার কণ্ঠে যেন বলছেন, কি বলছেন? যে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, অর্থাৎ আফ্রিকা তার যে সংখ্যা সেটাকে তিনি হার মানাতে চান। আপনাকে উগ্র করে, এবার আফ্রিকা নিজে নিজেই যেন উগ্র হয়ে উঠছে বিভীষিকার প্রচণ্ড মহিমায়। বিভীষিকা মানে কি? ভয়ানক, ভয়ানক উগ্র হয়ে নিজের স্বমহিমায় তিনি পোলায় নৃত্য নেচে দুন্দুভির অনবাদ্য বাজিয়ে সেই যে ভয়ঙ্করতা সেটাকে বশ করতে চান। আর এভাবেই তাকে বশ করে সেই সংখ্যা বা ভয় থেকে তিনি কি নিজেকে বেরিয়ে আসতে চান। তাই কবি এটা বললেন, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে, অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। অর্থাৎ কবি এখানে বলতে যাচ্ছেন যে আফ্রিকা সে যেন ছায়াবৃতা, কারণ আফ্রিকার চারিদিকে প্রচুর গাছপালায় ঘেরা ছিল, ফলে আফ্রিকা কি সবসময় ছায়া দ্বারা ঘেরা থাকতো। তাই সে ছিল ছায়াবৃতা। ছায়াবৃতা কথার অর্থ হচ্ছে ছায়া দ্বারা আবৃত। যেহেতু আফ্রিকা চারিদিকে বৃক্ষরাজি দ্বারা সবসময় ঘেরা ছিল, সেখানে সর্বদাই গাছের ছায়ায় আফ্রিকার পরিবেশকে অন্ধকারচ্ছন্ন করে রাখত। তাই সে যেন ছিলেন ছায়াবৃতা। আর কবি হায় কথাটা এই কারণেই বলছেন, একটু হতাশ হয়ে তিনি বলছেন, কারণ যখন সারা বিশ্ব জুড়ে আধুনিকতার আলো পৌঁছে গেছে, তখনও আফ্রিকার মতো মহাদেশে আধুনিক সভ্যতার কোনো আলো পৌঁছায়নি। কারণ সেখানকার ভয়ঙ্করতা, সেখানকার প্রাকৃতিক পরিবেশ, হিংস্র জন্তু সভ্য সমাজের মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। আর এর জন্য আধুনিক সভ্যতার ফল সেই সভ্যতায় পৌঁছাতেই পারেনি। আর এর জন্যই সুলভ আধুনিক সভ্যতার সুফল থেকে বঞ্চিত থাকার জন্যই কবি বললেন হায়, হায় ছায়াবৃতা।
কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। এখানে কালো ঘোমটা কথাটা কেন বলা হলো? কারণ কি, সভ্যতার আলোকহীন কালো ঘোমটার নিচে তার মানবরূপকে কেউ আবিষ্কার করতে পারেনি বা কেউ চায়ওনি। সে কারণেই সে ছিল কি, অপরিচিতা। এই জন্য আফ্রিকাকে অপরিচিতা বলা হচ্ছে। অপরিচিত ছিল তোমার মানব রূপ, অর্থাৎ আফ্রিকাও যে একজন মানবিক সত্তা, তার মধ্যে যে একটা ভালোবাসা রয়েছে, সেই বিষয়টা কেউ আবিষ্কার করতেই চায়নি। ফলে সে সভ্য সমাজ থেকে বঞ্চিত ছিল। আর এই জন্য লাইনটাতে বললেন উপেক্ষার আবিল দৃষ্টিতে, অর্থাৎ সভ্য সমাজের মানুষের দৃষ্টির আড়ালেই থেকে গেছে আফ্রিকা। কারণ তার ভয়ঙ্করতা, তার প্রাকৃতিক পরিবেশ, তার কি হিংস্র জন্তু আর অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু, তার এই যে কারণগুলোর জন্য আফ্রিকা মহাদেশে মানুষ যাওয়ার কথা ভাবতই না। ফলে সেখানে সুসভ্যতার আলোও পৌঁছাতে পারেনি। আর এই জন্যই কবি বললেন সে যেন এক উপেক্ষার আবিল দৃষ্টিতে থেকে গেছে। কে? অর্থাৎ আফ্রিকাকে যেন সভ্য সমাজ উপেক্ষা করে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। কবি এখানে বলছেন যে আফ্রিকার সেই প্রাকৃতিক সম্পদের লোভে ইউরোপ মহাদেশ থেকে এই ইতালি সাম্রাজ্যবাদী শক্তি একটি দেশ আফ্রিকার বুকে তারা কী করলো, আঘাত করলো। তারা লোহার হাত করে নিয়ে এলো, আফ্রিকাকে পরাধীন করতে চাইলো। তাই আফ্রিকার বুকে এসে লুণ্ঠন চালালো এবং সেখানকার যারা মানুষ তাদেরকে লোহার হাতকড়ি পরিয়ে তাদেরকে কৃতদাসে পরিণত করলো। তাই কবি বললেন এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তাহলে এই যে সাম্রাজ্যবাদী শক্তি, এরা কতটা হিংস্র সেটাকে বোঝাতে বলছে। নখ যাদের তীক্ষ্ণ অর্থাৎ চোকা তোমার নেকড়ের চেয়ে। তোমার বলতে আফ্রিকার, অর্থাৎ আফ্রিকার গভীর জঙ্গলে যে নেকড়ে রয়েছে, যে ব্ল্যাক প্যান্থার রয়েছে, যে কালো যে ভিন্ন ধরনের ভয়ানক সাপ থেকে শুরু করে পোকামাকড় মাছি রয়েছে, যার ভয়ে আফ্রিকার গভীর অরণ্যে প্রবেশ করতে মানুষ ভয় পায়। সেই যে আফ্রিকার ভয়ঙ্করতা, তার থেকেও যেন বেশি ভয়ঙ্কর কারা? সেই সভ্য শিক্ষিত সাম্রাজ্যবাদী শক্তি মানুষগুলো। তাই কবি বললেন নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ আফ্রিকার যা ভয়ঙ্করতা, আফ্রিকার নেকড়ের যতটাই নখ না তীক্ষ্ণ, তার থেকে বেশি তীক্ষ্ণ কারা? সেই সভ্য শিক্ষিত সাম্রাজ্যবাদী শক্তি, অর্থাৎ ইতালি। আরও বললেন এলো মানুষ ধরার দল। এরা কিসের দল? এরা মানুষ ধরার দল। অর্থাৎ এরা আফ্রিকায় এসে আফ্রিকার যারা জনজাতি মানুষ, তাদের জনজীবনকে বিষিয়ে দিল, তাদেরকে পরাধীন করলো, তাদেরকে হাতখড়ি পরিয়ে তাদের উপর অত্যাচার চালিয়ে তাদেরকে বন্দি করলো, তাদেরকে কৃতদাসে পরিণত করলো। আর এদেরকে বন্দি করে তারা নিজেদের দেশে নিয়ে গেল। তাই কবি বলছেন এলো মানুষ ধরার দল, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এরা কীরকম? এই সাম্রাজ্যবাদী শক্তি, এরা গর্ভে অন্ধ। কারণ একটা সময় ছিল যে সারা বিশ্বে নানান রাজনৈতিক কারণে আমরা দেখতে পাই যে বিশ্বের কিছু দেশ, বিশেষ করে ইউরোপীয় দেশগুলি, তারা ধন সম্পদের ভাণ্ডারে, বেশিরভাগ ধন সম্পদের ভাণ্ডারটা তাদের হাতে চলে যায়। ফলে তারা শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। আর এই এতটাই তারা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, ফলে তাদের অহংকার, তাদের দম্ভ দিন দিন বেড়েই যায়। আর এই যে অহংকার বেড়ে যাওয়ার কারণেই তারা যখনই কোনো ছোটো মোটো কোনো দেশকে, শক্তি সম্পদে পরিপূর্ণ কোনো দেশের সন্ধান পায়, ভূখণ্ডের সন্ধান পায়, তখন তারা সেখানে কি সাম্রাজ্যবাদী কার্যকলাপ, অর্থাৎ অ্যাগ্রাসিভ নীতি, অর্থাৎ আক্রমণ করার মানসিকতা তাদের জাগে। তখন তাদেরকে তাদের আধুনিক অস্ত্রের দ্বারা তাদেরকে লুণ্ঠন করে, তাদেরকে বন্দি করে, তাদেরকে পরাধীন করে, তাদেরকে কৃতদাসে পরিণত করে।
তাই কবি বললেন, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা আনন্দের চেয়ে। তাই এই যে ইউরোপীয় শক্তি, এরা যেন গর্ভে অন্ধ হয়ে গেছে। কীরকম? সূর্যহারা অরণ্যের চেয়ে, সূর্যহারা অরণ্যের চেয়ে। অর্থাৎ সূর্যের আলো যদি অরণ্যের গভীরে প্রবেশ করতে না পারে, তখন সেই অরণ্য কীরকম হয়? অর্থাৎ অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। সেখানে সূর্যের আলো প্রবেশই করতে পারছে না। কারণ কি? চারিদিকে গাছপালায় ঘিরে নিয়েছে, তার ডালপালা এতটাই ছড়িয়ে পড়েছে, ফলে কি সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না। ফলে সেই বনের গভীর জঙ্গল অন্ধকারে ভরে যায়। ঠিক তেমনি এই সভ্য শিক্ষিত ইউরোপীয় শক্তিধর রাষ্ট্র ইতালির যে মানসিকতা, সেই সাম্রাজ্যদ মানসিকতায় তারা এতটাই অহংকারী হয়ে উঠেছিল, মনে হচ্ছিল যেন তারা কি, তারা আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও বেশি যেন অন্ধ। এরপরে কবি বললেন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তাহলে এই সভ্যের বর্বর লোভ, এখানে সভ্য বলতে কারা? অর্থাৎ ইউরোপীয় শক্তি, যারা নিজেদেরকে কি মনে করেন? যারা মনে করেন যে তারা হচ্ছে কি উন্নত বিশ্বের দেশ। সেই ইউরোপ মহাদেশ যেখানে শিল্প বিপ্লব থেকে শুরু করে রেনেসাঁস, নবজাগরণ সেখানে আগে হয়েছিল। তাই সব দিক থেকে শিক্ষায় দীক্ষায় জ্ঞান বুদ্ধি যুক্তি নীতিতে তারা ছিল উন্নত, আর তারা ছিল সুসভ্য। তো এই যে সুসভ্য জাতির লোকেরা, এরা কী ছিল? একটা সময় সারা বিশ্বের মানুষকে তারা পথ দেখাতো, তাদের জ্ঞান ভাণ্ডার সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। অথচ কি এই যে সভ্য শিক্ষিত মানুষ, তাদের শিক্ষা দীক্ষায় জ্ঞান ভাণ্ডার থাকা সত্ত্বেও তারা যেন কি অসভ্যের মতো আচরণ করলো। তাই কবি বললেন, সভ্যের বর্বর লোভ। অর্থাৎ ওরা সভ্য হওয়া সত্ত্বেও ওদের মধ্যে যে লোভটা, লালসাটা, সেটা যেন প্রকাশ পাচ্ছে। সেটা কিসের মধ্যে? সেটা আফ্রিকাকে আক্রমণের মধ্য দিয়ে প্রকাশ পেল। কারণ আমরা সর্বদাই শিক্ষিত সভ্য মানুষের কাছে আশা করি কি? অন্যের প্রতি দরদ ভালোবাসা, ছোট দেশগুলির প্রতি তাদের সহযোগিতা, এটা আমরা আশা করি। তাদেরকে রক্ষা করা, এটা আশা করি। কিন্তু আমরা তো কখনো আশা করি না যে বড় দেশগুলি দুর্বল দেশগুলোর উপর জোর জবরদস্তি করে, অর্থাৎ অ্যাগ্রেসিভ নীতি নিয়ে তাদেরকে আক্রমণ করে, তাদের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব ধ্বংস করবে। তো এই যে কোনো বড় শক্তি, অর্থাৎ সভ্য শক্তি যখন তাদের এই সভ্যতার গণ্ডি পেরিয়ে গিয়ে অন্যায়ভাবে কোনো একটা ছোট্ট দেশকে আক্রমণ করে বা কোনো একটা মহাদেশকে আক্রমণ করে তাদের নিজের আন্ডারে নিয়ে আসে বা নিজের দখলে নিয়ে আসে, তখন সেখানে তাদের যে সভ্যের যে মুখোশটা, সেটা কিন্তু খুলে যায়। তাই কবি বলছেন, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। ফলে এই ইউরোপীয় শক্তির যে সভ্যতার তারা যে গর্ববোধ করত তারা নিজেদেরকে, সেটার যে তাদের যে মুখোশটা কিন্তু খুলে গেল। তাই কবি বললেন, নগ্ন করলো, নগ্ন মানে খুলে যাওয়া, অর্থাৎ খুলে গেল আপন নির্লজ্জ অমানুষতা। তারা যে অমানুষ, তারা যে লোভী, সেই দিকটাই কবি তুলে ধরলেন। অর্থাৎ ইউরোপীয় শক্তির যে নির্লজ্জ তারা অমানুষতা, সেটা কিন্তু তুলে ধরা হলো কিসের মধ্য দিয়ে? কারণ তাদের এই আক্রমণের মধ্য দিয়ে ইউরোপীয় শক্তি যেভাবে আফ্রিকাকে আক্রমণ করলো, আফ্রিকাকে লুণ্ঠন করলো, আফ্রিকার সন্তানদের, আফ্রিকার মানুষদের তারা কৃতদাসে পরিণত করলো। তাই কবি বলছেন, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলো বা ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তাহলে কবি কি বলছেন? কবি বলছেন, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে। অর্থাৎ আফ্রিকার যে অত্যাচার চলছে আফ্রিকার বুকে, সেই সাম্রাজ্য শক্তির সেই অত্যাচারের ফলে আফ্রিকা যেন তার কান্না করতে করতে এক সময় যেন কান্নার ভাষা হারিয়ে ফেলেছে। অর্থাৎ সে আর কান্না করতে পারছে না, এখন সে শুধুমাত্র কি ফুপিয়ে রয়েছে। তাই তোমার ভাষাহীন ক্রন্দে বাষ্পকুল অরণ্য পথে। অর্থাৎ বাষ্পকুল কি? যখন কোনো মানুষ কান্না করে, কান্না করতে করতে তার চোখের জল একসময় কি প্রচুর পরিমাণে পড়তে থাকে, পড়তে মাটি ভিজে যায়, তারপরে সেই ভেজা জায়গা বা সেই চোখের জল বাষ্পকুল হয়ে যায়, অর্থাৎ বাষ্প হয়ে যায়, সূর্যের আলোতে পড়ে বাষ্প হয়ে যায়। ঠিক কবি এখানে এটাই বলছেন যে আফ্রিকাও যেন কান্না করতে করতে
তার চোখ দিয়ে জল পড়তে পড়তে সেই মানবী আফ্রিকার চোখ দিয়ে জল পড়তে পড়তে সেই জল যেন বাষ্পকুল হয়ে গেছে। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। যে আফ্রিকা এতটা পরিমাণেই তার অশ্রুপাত করেছেন এবং আফ্রিকার উপরে এতটাই আঘাত করা হয়েছে, যার ফলে কি আফ্রিকার শরীর থেকে যেন রক্ত ঝরে পড়েছে। চোখ থেকে পড়েছে অশ্রু, আর শরীর থেকে পড়েছে রক্ত, যার ফলে সেই রক্ত আর অশ্রুতে মিলেমিশে যেন আফ্রিকার বুকে যে লুণ্ঠিত শক্তি, সাম্রাজ্যবাদ শক্তি, তারা ধুলো উড়িয়ে তারা আক্রমণ চালিয়েছিল, সেই ধুলো মুহূর্তের মধ্যে যেন কী হয়, পঙ্কিল অর্থাৎ কাদায় পরিণত হয়ে গেল। অর্থাৎ বুঝতে পারছো কতটা পরিমাণ জল একটা জমিতে পড়লে, শুকনো বালিতে পড়লে তবেই সেটা কাদা পরিণত হয়। ঠিক ততটাকে বোঝাতে গিয়েই কবি বললেন, অর্থাৎ আফ্রিকাও ঠিক ততটাই পরিমাণে আঘাতপ্রাপ্ত, ততটাই তার অশ্রু ঝরিয়েছে, ততটাই তার রক্ত ঝরিয়েছে, যার জন্য আফ্রিকার যে ধূলিময় পথ সেটা পঙ্কিল অর্থাৎ কাদায় পরিণত হয়েছে। পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। রক্ত প্লাস অশ্রু দুটোতেই মিশে যেন অর্থাৎ আফ্রিকার ভূখণ্ড, যে শুকনো ভূখণ্ড, ধূলিময় ভূখণ্ড, সেটা যেন কর্দমাক্ত হয়ে গেল, অর্থাৎ পঙ্কিল হয়ে গেল। আরও কি বলছেন, এই যে যখন কর্দমাক্ত আফ্রিকা লুণ্ঠিত হচ্ছে অত্যাচারী সাম্রাজ্যবাদ শক্তি দ্বারা, ঠিক সেই সময় তারা আরও আফ্রিকার বুকে যে পাগুলো ফেলছে সাম্রাজ্যবাদ শক্তির, সেই পায়ের মধ্যে তাদের কি অর্থাৎ কাটা মারা জুতো তারা পরে আসছিল। এই জন্য বলছে কবি, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। অর্থাৎ দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায়, তার মানে যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি যারা আক্রমণ করতে আসছিল, আফ্রিকাকে লুণ্ঠন করতে আসছিল, লুট করতে আসছিল, তারা এক ধরনের জুতো পরেছিল, কাটা মারা জুতো। বিশেষ করে ফুটবল খেলার মাঠে বা কোনো রেসের মাঠে আমরা দেখেছি যারা প্রতিযোগী, তারা জুতোটা পরে এক ধরনের বিশেষ জুতোর নিচে একটা স্পাইক থাকে, সেই কাটা মারা জুতো হয়তো তারা পরে এসেছিল সাম্রাজ্যবাদী শক্তি। তাই তারা যখন সেই জুতো নিয়ে অর্থাৎ আফ্রিকার বুকে পা ফেলছে, মনে হচ্ছে আফ্রিকার শরীরের মধ্যে সেই জুতোর যে কাঁটাটা যেন হানছে, আর একটা কাঁটার হানার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যেমন ব্যথা অনুভব হয়, ঠিক তেমনই মানবী রূপে আফ্রিকাও যেন কি ব্যথায় তার রক্ত ঝরিয়েছে, যন্ত্রণায় যেন ছটফট করছে। সেটাকে কবি বোঝাতে গিয়ে কি বললেন, দস্যু পায়ের কাঠামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। আর এই দস্যু যখন এই জুতো পরে তিনি হাঁটছেন, আর তার নিচে আফ্রিকার সেই কর্দমাক্ত ভূমি, যেন জুতোর তলায় পিণ্ডের আকারে দালার আকারে জমে রয়েছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। চিরচিহ্ন মানে চিরকালের জন্য যে চিহ্ন, সেটাই বলে চিরচিহ্ন। কারণ এই যে আফ্রিকার উপরে যে লুণ্ঠন চালানো হলো, তাদের অত্যাচার চালানো হলো, আফ্রিকাকে অত্যাচার করার ফলে যে আফ্রিকার উপরে যে একটা কলঙ্কের দাগ বয়ে গেল, এটাকেই কবি চিরচিহ্ন বলছেন। অর্থাৎ সভ্য সমাজের দ্বারা, ইউরোপীয় শক্তির দ্বারা, সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা আফ্রিকার মতো এক অরণ্যে ঘেরা এক সুন্দর যে একটা ভূখণ্ড, তার উপর যে অন্যায় হলো, অত্যাচার হলো, সেটা যেন কোনো মানবী রূপে আফ্রিকার উপর হলো। তা কোনো মহিলা বা কোনো মানবীর মধ্যে যদি কোনো স্পর্শ হয়, বা তার উপর যদি তার ইচ্ছার বিরুদ্ধে যদি আমরা তাকে জোর করে কোনো কিছু করার চেষ্টা করি, তখন সেটাই তো তার লুণ্ঠন রূপ, আর সেটাই তার জীবনে কলঙ্ক হয়ে যায়। ঠিক আফ্রিকার বুকে সাম্রাজ্যবাদী শক্তিরা যেভাবে অন্যায় করলো, অর্থাৎ তার লুণ্ঠন চালালো, সেটা যেন আফ্রিকার জীবনে চিরকালের জন্য দাগ হয়ে রইল। তাই কবি বললেন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ এইভাবে আফ্রিকাকে অপমানিত করা হলো, আর এটাই চিরকালের জন্য ইতিহাসে লিপিবদ্ধ হয়ে রইবে। পরে কবি বলছেন, সমুদ্রের পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। তাহলে এখানে কবি কি বললেন, সমুদ্রের পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়। এখানে সমুদ্রের পাড়ে বলতে অর্থাৎ ইউরোপীয় শক্তি, অর্থাৎ যে এশিয়া, আমাদের যে আফ্রিকা মহাদেশ আছে, সেই আফ্রিকা মহাদেশ পেরিয়ে পরে যে ইউরোপ মহাদেশ, সেই ইউরোপ মহাদেশের সমুদ্রের পাড়ায়, অর্থাৎ ভূমধ্যসাগর পেরিয়েই তো আমাদের ইউরোপ মহাদেশ, সেই সমুদ্রের পাড়ে অর্থাৎ ইউরোপীয় মহাদেশের দিকটাকে বোঝানো হচ্ছে এখানে।
সমুদ্রের পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। অর্থাৎ ইউরোপীয় মানুষগুলো ওদের দেশে তারা সর্বদাই মন্দিরের দেবতার নামে তারা পুজো করছে, আনন্দ করছে, অথচ তার সেই সমুদ্রের বিপরীত দিকে অর্থাৎ আফ্রিকা মহাদেশ, সেখানে চলছে অন্যায়, অত্যাচার, লুণ্ঠন, যা ভাবাও যায় না। তাই কবি বললেন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। তাহলে অর্থাৎ ইউরোপীয় কান্ট্রিতে সেই সময় যখন সমুদ্রের তীরে সমস্ত মানুষ তাদের দৈনন্দিন জীবনে ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত, কেউ ঈশ্বরের নাম জপ করছিল মন্দিরে, কেউ পুজোর ঘণ্টা বাজাচ্ছিল, আবার কেউ দয়াময় ঈশ্বরের নামে সকাল সন্ধ্যা প্রে করছিল, প্রার্থনা করছিল, ঠিক সেই সময় যখন শিশুরা খেলছিল মায়ের কোলে, অথচ সেই রকমই এক সময়ে আফ্রিকার বুকে কিন্তু চলছিল তখন লুণ্ঠন, অত্যাচার, ঠিক আছে, বর্বরতা। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ কবি কি বলতে চাইলেন? কবি বলতে চাইলেন, যখন আফ্রিকায় সাম্রাজ্যবাদী ইউরোপের শোষণ চলছে, সেখানকার মানুষ বিপন্ন, তখন সমুদ্রের অন্য পারে অর্থাৎ পাশ্চাত্যের দেশগুলিতে তাদের জনজীবন স্বাভাবিক, সেখানে শান্তি বিরাজ করতে সেখানকার তৎকালীন যারা কবিরা তারা সুন্দরের আরাধনা করছেন, যেমন কি শেলি, কিটস, বায়রন প্রমুখ ইংরেজ কবিরা তখন রোমান্টিক কাব্যচর্চা করছেন। কবিরা সমাজ সচেতন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিনিধি। যখন বিশ্বে মানবতা বিপন্ন, তখন কবিদের কবিতায় সমাজ সচেতনতা প্রকাশের প্রয়োজন, কিন্তু তারা তা না করে তারা সুন্দরের আরাধনায় মগ্ন। এই বিষয়টিকেই কবি তুলে ধরার চেষ্টা করছেন। তাই কবি বললেন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। তাহলে কি বললেন? আজ যখন পশ্চিম দিগন্তে মানে অর্থাৎ পাশ্চাত্যে, বিশ্বের পশ্চিম দিকের দেশ তথা ইউরোপকে বোঝানো হয়েছে। সভ্যতার দম্বে ও সাম্রাজ্যবাদের লোভে তারা যুদ্ধ, শোষণ, আগ্রাসনের মানবতাকে নষ্ট করেছে। কিন্তু সেই পাশ্চাত্যই যখন নাৎসিবাদের উত্থান হলো, সেই পাশ্চাত্যেই যখন কি নাৎসিবাদের উত্থান হচ্ছে, নাৎসিবাদের নেতা কে ছিলেন? হিটলার। তখন অমঙ্গলের অন্ধকারে ডুবে যেতে থাকে তাদের মানব সমাজ। এই ভয়ঙ্কর সময়কেই কবি প্রদোষকাল বলেছেন। এই নাৎসিবাদীদের আগ্রাসনে ঝঞ্ঝা বাতাস হয়ে সাম্রাজ্যের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। ফলে এবার সাম্রাজ্যবাদীদের রুদ্ধশ্বাস অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হওয়ার পালা। তাহলে যে সমস্ত ইউরোপীয় দেশ তারা এতদিন সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে দুর্বল দেশগুলির উপর আক্রমণ করেছিলেন, এবার সেই ইউরোপ মহাদেশেই নাৎসিবাদ ও ফ্যাসিবাদের উদ্ভব হচ্ছে, অর্থাৎ একনায়কতন্ত্রের উদ্ভব হচ্ছে। সেই একনায়কতন্ত্রের যখনই উদ্ভব হচ্ছে, সেই সাম্রাজ্যবাদী দেশগুলি তারা উপলব্ধি করতে পারছে যে তাদেরও যেন শ্বাস প্রায় বন্ধ হওয়ার পালা। তাই কবি কথা বলছেন যে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। এখানে কবি কি বললেন? যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। তাহলে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, এই কথার মানেটা কি? এই কথার মানে গুপ্ত গহ্বর শব্দের অর্থ হচ্ছে গোপন গুহা। তা 20 শতকের শুরুর দিক থেকে কী হয়েছিল? জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান হয়েছিল। এই শক্তি এতটাই আগ্রাসী হয়ে ওঠে যে তাতে সাম্রাজ্যবাদী যারা দেশ ছিল, অর্থাৎ ইউরোপীয় কান্ট্রির, ফ্রান্স থেকে শুরু করে, ইংল্যান্ড থেকে শুরু করে, পর্তুগাল থেকে শুরু করে, স্পেন, ইতালি, এই যে শক্তিগুলো, এদের কথা বলা হচ্ছে। এই শক্তিধর দেশগুলি তারাও কি
ভয় পেতে শুরু করে। সুপ্ত নাৎসিবাদের বহিঃপ্রকাশ ও ভয়ঙ্কর আগ্রাসনকেই এখানে গুপ্তগহ্বর বলা হয়েছে। আর গুপ্তগহ্বর থেকে পশুর বেরিয়ে আসার সঙ্গে কবি তুলনা করছেন। তাই বললেন গুপ্ত গহ্বর থেকে পশুরা যখন বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এ কথার অর্থ কি? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, এ কথার অর্থ এটাই যে সাম্রাজ্যবাদী ইউরোপীয়রা বহুদিন ধরে কি করছিল? বিশ্বের অপেক্ষিত যারা দুর্বল দেশ সেগুলোকে শোষণ করেছে, সেখানে উপনিবেশ গড়েছে। কিন্তু বিংশ শতকের এই নৃশংসতা আরও বৃদ্ধি পায়। এই সময় জার্মানিতে নাৎসিবাদ, ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে। তাদের এই একনায়কতন্ত্র সাম্রাজ্যবাদী শক্তিগুলিও ভয় পেয়ে যায়। এই প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা বেজে ওঠে। এই অশুভ ধ্বনিতে বিশ্ব মানবতার সঙ্গে সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তিগুলিও দিনের অন্তিমকাল ঘনিয়ে আসে। সেই সাম্রাজ্যবাদী শক্তিগুলোরও দিনের অন্তিমকাল ঘনিয়ে আসে। অর্থাৎ যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো বললাম না একটু আগে, যে তারা সর্বদাই দুর্বল দেশগুলোর উপর আক্রমণ চালিয়েছিল, সেই সাম্রাজ্যবাদী শক্তি কারা? ইংল্যান্ড থেকে শুরু করে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জার্মানি, পর্তুগাল, এরা ভিন্ন ভিন্ন সময়ে যে দুর্বল দেশ তারা আক্রমণ চালিয়েছিল। আমাদের ভারতবর্ষের উপরেও তারা আক্রমণ চালিয়েছিল। ইংল্যান্ড যেমন আমাদের ভারতবর্ষকে উপনিবেশ করেছিল, তো এইরকম তারা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন দেশগুলোকে আক্রমণ করেছিল। আজকে সেই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিগুলোই তারা চিন্তিত, তাদের শ্বাস প্রশ্বাস যেন রুদ্ধ হয়ে যাচ্ছে। তার কারণ সেই ইউরোপ মহাদেশেই একনায়কতন্ত্রের উদ্ভব হচ্ছে হিটলার ও মুসোলিনির নেতৃত্বে। হিটলার ছিলেন নাৎসি দলের নেতা আর মুসোলিনি ছিলেন ফ্যাসিবাদ দলের নেতা। তা তাদের এই একনায়কতন্ত্র, তাদের যে আরও অ্যাগ্রেসিভ মনোভাব, সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যেন দিনের অন্তিমকাল ঘনিয়ে নিয়ে আসে। তাই এটা বললেন যে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এবার কবি বলছেন, এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। অর্থাৎ যখন চারিদিকে একটা যুদ্ধের দামামা বেজে গেছে, একনায়কতন্ত্র আর একদিকে ধনতন্ত্র, এর লড়াই যখন চলছে, অর্থাৎ পুঁজিবাদের সঙ্গে একনায়কতন্ত্রের যখন একটা লড়াইয়ের প্রেক্ষাপট রচিত হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে ইউরোপ মহাদেশে, ঠিক সেই সময় কবি এই আসন্ন সন্ধ্যার সময়, অর্থাৎ যখন চারিদিকে অন্ধকারের কালো মেঘ ঘিরে নিয়েছে, সেই আসন্ন সন্ধ্যায় কবি যুগান্তরে যে কবি তার আহ্বান জানিয়েছেন। কারণ আমরা জানি যুগান্তরে কবি কী করেন? যুগান্তরে কবি যেন আমাদের যুগ সন্ধিগানের কবি। যখন মানব সভ্যতা অত্যাচারিত শোষিত হচ্ছে, সেই সব অত্যাচারিত শোষিত মানুষের সামনে তিনি যেন এসে দাঁড়িয়ে যারা অত্যাচারিত, যারা শোষিত আফ্রিকার মানুষ, তাদের কাছে যেন তিনি ক্ষমা চাইবেন। কারণ যুগান্তরের কবি সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মুখপাত্র। তাই কবি যুগান্তরে কবির আহ্বান জানিয়েছেন। আরও বললেন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তাহলে কবি এবার কোথায় দাঁড়াতে বলছেন? কবি মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলছেন। অর্থাৎ যে আফ্রিকা তার মান সম্মান সব হারিয়েছেন, তিনি লুণ্ঠিত হয়েছেন, তিনি নিপীড়িত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, যার ফলে তিনি মানহারা। তা সেই মানহারা মানবীর পাশে দাঁড়াতে বলছেন। কারণ কি? যখন কোনো মা বা মানবী অর্থাৎ সর্বস্ব হারিয়ে একাকী হয়ে পড়েন, তখন যুগান্তরের কবি অর্থাৎ সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার পাশে দাঁড়াতে হয়। তাই কবিও এখানে এটাই বলছেন যে কবি যেন সেই শুভবুদ্ধি সম্পন্ন যুগান্তরের কবিকে মানহারা মানবীর পাশে দাঁড়াতে বলছেন। আরও কি বলছেন ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ বাণী। অর্থাৎ তিনি ক্ষমা করতে বলছেন কাদেরকে? যারা এই দুনিয়া জুড়ে, অর্থাৎ যারা আফ্রিকা মহাদেশ জুড়ে
বা যুগ যুগ ধরে আফ্রিকার প্রতি সভ্য দুনিয়ার যে বর্বর লোভ অত্যাচার প্রদর্শন করেছে, সেই পাপের স্খলন যুগান্তরের কবিকেই করতে হবে, কারণ তিনি সভ্য সমাজের বিবেকবান মানুষের প্রতিনিধি। তাছাড়া আফ্রিকার উপরে ঘটে যাওয়া অত্যাচারের দায় যুগান্তরে কবির উপরে যেন বর্তায়, কারণ কবির সময় যেন চুপ ছিলেন, মুখ বন্ধ করেছিলেন। তাই একদিকে কবিও যেন সেই দায় নিতে, কবিও যেন সেই দায়ের ভাগিদার। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ চারিদিকে যখন একটা হিংস্র প্রলাপ চলছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে, ইউরোপ মহাদেশে যখন একদিকে ধনতন্ত্র আর একদিকে একনায়কতন্ত্রের উদ্ভব ঘটেছে, ধনতন্ত্রের সঙ্গে একনায়কতন্ত্রের লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে, সেই অশুভ হিংস্র প্রলাপের মধ্য দিয়ে কবি কিন্তু মানবতার জয়গান গাইতে যাচ্ছেন। তাই তিনি বলছেন, যুগান্তরের কবিকে কি বলছেন, যে সভ্যতার শেষ যে পুণ্যবাণী সেটা কি ক্ষমা করা, সেটা যেন তিনি করে থাকেন। কারণ রবীন্দ্রনাথের মতে আফ্রিকার প্রতি দীর্ঘদিন ধরে যে পাশবিক আচরণ করা হয়েছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ যুগান্তরের কবিকে মানহারা মানবীর আফ্রিকার দ্বারপ্রান্তে উপনীত হয়ে বলতে হবে ক্ষমা করো। অর্থাৎ যুগান্তরের কবি যেন আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন, সেটি হবে আধুনিক সভ্যতার শেষ পুণ্যবাণী তথা সুসমাচার। কারণ আমরা জানি ক্ষমাই পরম ধর্ম, ক্ষমার দ্বারা সমস্ত মানুষকে কি ভালোবেসে আবার ভালোভাবে তৈরি করে নেওয়া যায়। তাই মানবতার জয়গান কবি শেষ পর্যন্ত গাইলেন, কারণ মানবতাই পারে পৃথিবীর মধ্য থেকে লোভ, লালসা, হিংসা, মারামারি এগুলো থেকে নিজেদেরকে দূরে রেখে একটা সুন্দর সভ্য শিক্ষিত সমাজ এবং সুন্দর পৃথিবী গড়ে তুলতে। এই হচ্ছে আফ্রিকা কবিতা। যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। শীঘ্রই আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। কী কী বিষয়ে তোমাদের ভিডিও লাগবে সেটাও জানাবে। ওকে।